ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেছেন যেখানে থাকবে না দারিদ্র্য, থাকবে না বেকারত্ব এবং থাকবে না অতিরিক্ত কার্বন নিঃসরণ। আমরা যেটাকে 3 হিসেবে চিনি, তারই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শূন্য বেকারত্ব। বেকারত্ব একটি বড় অভিশাপ সমাজের, এবং এই বেকারত্ব দূরীকরণের জন্য নানানভাবে নানান দিক থেকে প্রচেষ্টা হচ্ছে। 3 পৃথিবীর শূন্য বেকারত্বের এই বিষয় নিয়ে আলোচনার জন্যে, বিশেষ করে উদ্যোক্তা সৃষ্টি কীভাবে করা যায় বেকারত্ব দূরীকরণের জন্যে, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূর জাহান রোজি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ শাহ ইসরায়েল সবুজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অপারেশন, চিটাগাং কমিউনিকেশনস লিমিটেড। আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী পৃথিবীর স্বপ্ন এই শিরোনামে আজকের এই আলোচনা অনুষ্ঠানে প্রথমে আমি প্রশ্ন নিয়ে আসছি আমাদের আজকের সম্মানিত আলোচক জনাব শাহ ইসরায়েল সবুজ। বাংলাদেশে বর্তমান যুব বেকারত্ব কমছে না বাড়ছে এবং কেন? এবং সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর জন্য এটা একটা বার্নিং ইস্যু আমি বলবো। তো বেকারত্ব বিভিন্ন সমাজে বিভিন্নভাবেই আছে, তবে ডক্টর ইউনূস স্যারের যে 3-0 যে কনসেপ্ট যেটা আছে, জিরো প্রপার্টি এবং জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন ইমিশন, এর মধ্যে জিরো এমপ্লয়মেন্ট যে কনসেপ্টটা স্যার দিয়েছেন, এটা আগামী পৃথিবীর জন্য সুন্দর একটা কনসেপ্ট। এবং আমরা মনে করি যে, এবং আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, বেকারত্ব একটা অভিশাপ, যে কোনো সমাজের জন্যই অভিশাপ। আর এই বেকারত্ব নিরসনের জন্য আমাদের প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর সবাই মিলেই সমন্বিত প্রয়াস চালাতে হবে, যার ফলে একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করে। কারণ আমরা জানি যে বেকারত্ব নিরসনকল্পে ডক্টর ইউনূস স্যারের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট আমাদের এই শিক্ষাই দেয় যে এখানে আমাদেরকে উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করতে হবে। উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করলে আমরা কাজের পিছনে না দৌড়িয়ে আমরা অন্যকে চাকরি দেব এবং আমরা জব ক্রিয়েশনে মনোযোগী হব, রাদার দেন আমরা জব সিকার হব। তো এই প্রেক্ষিতে আমার মনে হয় যে আমাদের যারা প্রাইভেট সেক্টরে আমরা যারা কাজ করছি, আমরা দেখেছি এদেশের বেকারত্ব নিরসনকল্পে প্রাইভেট সেক্টর প্রায় 76% থেকে 80% তাদের ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকাটা পাবলিক এবং প্রাইভেট বিভিন্ন পার্টনারশিপ যেটাকে কথা বলে আর কি, যে সমন্বিতভাবে এই কাজটা করা যায়। আমাদের বেকারত্ব আসলে বাড়ছে বলে আমার মনে হয়। 24 সালের জানুয়ারি ফার্স্ট কোয়ার্টারে আমাদের টোটাল বেকার ছিল 2.6 মিলিয়ন। 2025 এই শেষের দিকে এসে আমরা দেখেছি এটা বেড়ে হয়েছে 2.62 মিলিয়ন। সুলতানা নূর জাহান রোজির কাছে আসছি। হ্যাঁ, ডক্টর ইউনূসের শূন্য বেকারত্ব বাস্তবায়নে সবচেয়ে সহজ কার্যকর বিকল্প কি বলে মনে করেন আপনি? আমাদের নিজেদের যে কাজগুলো আছে, আমি বলবো না কোনো নারী এবং পুরুষ, আমি উভয়ের কথা বলবো, আপনার উদ্যোক্তা উভয়ে, এবং আমরা কাজ করি উভয়ে, কিন্তু ঘরে বাইরে অফিস আদালতে সবখানে। তো আমরা নিজেদের যে চিন্তা চেতনা, এটা আমার নিজে থেকে তৈরি করতে হবে। আমি প্রত্যেকটা কথার মাঝে কিন্তু একটা কথা আছে, নিজের ইচ্ছাশক্তি। আমি বসে খাবো না, আমি কিছু কাজ করে খাবো। সেই কাজটা যে কাজে হোক, কোনো কাজে ছোটো না, প্রতিটা কাজে কিন্তু একটা সুন্দর, একটা গুরুত্বপূর্ণ, একটা সুন্দর, একটা মর্মর্থবোধ, সুন্দর একটা যথার্থ আছে। ওই কাজটাকে যদি আমি নিজের মধ্যে ধারণ এবং লালন করে সুন্দরভাবে পরিকল্পনা এবং রোড ম্যাপ করে আমি আগাই,
প্রতিটা কাজে কিন্তু সহজ হয়ে যাবে, এটা সহজের কথা। আর যে শূন্য বেকারত্বের কথা আমাদের স্যার বলেছেন, ডক্টর ইউনূস স্যার বলেছেন, সেখানে আসলে তো আমরা প্রত্যেকটা ব্যবসা মানে প্রত্যেকটা চাকরি করব, এই ব্যবসা করব, এরকম যে চাকরি এবং ব্যবসা যে মনোনিবেশ করার মধ্যে আমাদেরকে আপনার কাজটা কি, আমি কি কাজে মনোনিবেশ দিব, সেই কাজ সম্পর্কে আমার সাধারণ প্রাথমিক ধারণাটা আগে আমি নিজের জন্য নিব। প্রাথমিক ধারণাটা যদি থাকে তাহলে আমি আমার স্কিল ডেভেলপমেন্টটা যদি থাকে তাহলে আমি আমার কর্মচারীকে সেই কাজটা দিতে পারবো, বা আমি ঘাটে মাঠে যে কাজ করতে যাই না কেন, এখন শিল্প কারখানায় যাই না কেন, আমি যদি ন্যূনতম কাজের যে ধারণাটুকু আমার থাকে সেই কাজটুকু যদি আমি তাদেরকে সচেতনতামূলক বলেন, তাদেরকে আমি সুন্দর করে ব্রিফিং দিতে পারি, এই কাজটা এই ধরনের, তোমরা এভাবে করলে উপার্জনটা অনেক সহজ হবে, তোমাদের এগোনোটা অনেক সহজ হবে, এবং তোমাদের মূলধনটা, যে মূলধনটা টাকা আমরা মনে করি, কিন্তু আমি টাকার চাইতে আমি ইচ্ছা শক্তিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তো আমরা যদি আসলে সচেতনতামূলক ঘরে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, প্রতিটা ক্ষেত্রে সচেতনতামূলক আমাদেরকে কার্যক্রম শুরু করতে হবে। আমরা আজকে বলছি, আপনার সাথে আজকে কথা বলছি, কালকে গিয়ে যদি আমি এটা ঘুমট বেঁধে বা এটা নীরবে ফেলে রাখি হবে না। এটাকে আমাদেরকে ডে বাই ডে এবং প্রত্যেকটা ডোর টু ডোর আমরা সচেতনতা করতে হবে সবার মাঝখানে। এই সচেতনতামূলকটা যদি আমরা আনি, কিভাবে আমরা সহজ উপায়ে বেকারত্ব গোছাবো, শূন্যতে আনবো, সেটা এখন যুবক সমাজে তো অনেক কর্মসংস্থান আছে, যদি আমরা করতে পারি। যারা কৃষি কাজ করে, বিভিন্ন কৃষকগুলোকে যদি আমরা একসাথে আনে, আমরা উঠান বৈঠক করি, যারা গার্মেন্টসে কাজ করে সে কর্মীগুলোকে নিয়ে যদি আমরা একটু উঠান বৈঠক করি, যারা আপনার শিল্প কারখানায় কাজ, ফ্যাশন বলেন, বুটিক্স বলেন, অ্যান্ড বিভিন্ন সেক্টর, যেটাকে আমি বলবো একটা দুটো না, এবং এই যে সুই সুতা দিয়ে যে কাজ করে এই যে মাঠে কর্মীরা, তাদেরকে নিয়েও যদি আমরা সচেতনতামূলক কোনো অ্যাওয়ারনেস করি, মানে ওদেরকে নিয়ে যদি উঠান বৈঠক করি, কিভাবে আমরা ওদের কথা শুনতে হবে। আমাদের দেশের তরুণদের মধ্যে বিরাট একটি অংশ বেকার, এবং শিক্ষিত তরুণরাও বেকার আছে। এখন তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বেসরকারি খাতের কি করণীয় আছে বলে মনে করেন আপনি? আমাদের দেশের যে বেকারত্বের যে পরিসংখ্যান, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে শিক্ষিত বেকারের পরিমাণ বেশি, আর যারা অর্ধশিক্ষিত অথবা সেমি স্কেল বলি বা আনস্কেল বলি, তাদের বেকারত্বের হার কম তুলনামূলক। আমাদের যারা গ্র্যাজুয়েট বেকার, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা বেকার, তাদের পরিমাণ বেশি। তো তাদের তারা যে কোনো কাজ করতে পারে না বা চায় না। কারণ কি, আমরা তো নিশ্চয়ই জানি যে বেকারত্ব হচ্ছে এমন একটা পর্যায়ে বা এমন একটা মনস্তাত্ত্বিক, আমি তো বলবো এটা অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিকও বটে। কারণ কি, আমার যে পরিমাণ কাম্য মজুরি আছে, সেই বা যে পরিমাণ সুযোগ সুবিধা আছে, ওই পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে আমি ওই নির্দিষ্ট চাকরি অথবা ওই কর্মসংস্থানে আমি যেতে চাই না বা করতে চাই না। মনোভাবটা আমাদের এই যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা আছেন তাদের ভিতরে এটা বেশি পরিলক্ষিত হয়, এবং তারা যেহেতু শিক্ষিত, তাদের অবশ্যই এখানে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটও কিছু অংশে দায়ী। কারণ কি, তারা যেহেতু শিক্ষিত আছেন, তারা ইচ্ছা করলেই এই যে MA পাস, MBA পাস, BBA বা তাদের যে ডিগ্রি হয়ে গেছে, এবং ডিগ্রির সাথে তাদের সাথে একটা যে ডিগনিটি তারা নিজেরা চেষ্টা করেছে, যেটা আমাদের ডক্টর ইউনূস স্যার বলেছেন যে না, আমরা যেই সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নয়, সর্বস্ব নয়, আমাদেরকে হতে হবে কি, উদ্যোক্তা হতে হবে। ওনারা তাদের মানে তাদের যে কাম্য যে জবটা, গভর্নমেন্ট জব করবে অথবা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জব করবে অথবা ভালো কর্পোরেট কোম্পানিতে জব করবে, সেই তাদের কাম্য জব পায় না বিধায়, বা সেই জন্যই সে আনএমপ্লয়মেন্ট। এখন আমাদের উচিত, আমি যেটা বলবো যে বেসরকারি খাত তাদের সাথে, এবং এই যে মানে পার্টনারশিপ, এডুকেশন এবং ইন্ডাস্ট্রির ভিতরে যদি একটা পার্টনারশিপ করতে পারে, যেমন আমাদের যারা গ্র্যাজুয়েট আছে, আমি যেই শ্রেণীর কথা আমি বললাম, তাদেরকে যদি ইউনিভার্সিটি পর্যায়ে তাদের যে ইন্টার্নশিপ হয় অথবা তাদের যে গ্র্যাজুয়েশন সেরেমনি হয়, এর আগে যদি আমরা ইন্ডাস্ট্রির সাথে তাদের কোলাবোরেট করে দিতে পারি, তাদের নেটওয়ার্কিং করে দিতে পারি, এবং তাদের জবের জন্য যদি ইউনিভার্সিটি পর্যায়ে যদি কোনো সেমিনার বা সিম্পোজিয়াম বা কোনো ওয়ার্কশপ করে দিতে পারি, তাদের সাথে তারা ট্যাগ হয়ে লিঙ্ক আপ হবে, যাতে করে তাদের একটা নেটওয়ার্কিংটা ডেভেলপ করবে। আর
এর চেয়ে বড় যেটা জিনিস আছে, যেটা আপনি উপস্থাপক সাহেব যেটা বললেন, যে বেসরকারি যে সেক্টর আছে, কারণ আমি বোধহয় আমার প্রশ্ন আগে বলেছি যে বাংলাদেশের বেসরকারি সেক্টরটা বেশ বড় ফ্লাওয়ারিশ। আমাদের প্রায় 1.9 মিলিয়ন আমাদের সরকারি খাতে এই কর্মসংস্থানের সুযোগ আছে, যদিও পুরো এখনও অকুপাইড না। 1.6 মিলিয়নের মতো সরকারি খাতে এখনও অকুপাইড আছে, বাকিটা গ্যাপ আছে। কিন্তু আমাদের বেসরকারি খাতের বা বেসরকারি সেক্টরের তার যে ভূমিকা অপরিসীম। বেসরকারি খাত যতগুলো খাত আছে, আজকে আমি হয়তো কর্পোরেট কোম্পানিতে চাকরি করছি, আজকে আমি যদি নতুন একটা ভেঞ্চার দিয়ে নামি, তাহলে আমি 5-7 জনকে শুরুতে ইনিশিয়েট করতে পারি। নারী উদ্যোক্তা, আপনি যেহেতু নারী উদ্যোক্তা, নারীদের জন্য উদ্যোক্তা হয়ে ওঠার সম্ভাবনা ও সংকটগুলো কি আপনি নিজের অভিজ্ঞতা থেকে বলুন। নারীরা যদি উদ্যোক্তা হতে চায় বাংলাদেশের, তাহলে সেক্ষেত্রে কেমনে, মানে পজিটিভ দিকগুলো কী কী আছে বা সমস্যা কী কী আছে? বিভিন্ন সেক্টরে কর্পোরেটভাবে বা বিভিন্ন ইয়েতে আমরা একটা লিঙ্ক আপ করে দিই। আমি বলবো এমইও করতে পারি আমরা একজনের সাথে। সেরকম কিন্তু আমরা অলরেডি আমাদের ওমেন চেম্বারে অলরেডি করছি। আমরা কিন্তু আমাদের চট্টগ্রাম ওমেন চেম্বার নারী উদ্যোক্তাই তৈরি করছি বিভিন্ন সেক্টরে। আর আমরা একজন নারী উদ্যোক্তা তৈরি হতে হলে প্রথম বাধা হচ্ছে আমার পারিবারিক কিছু বাধা আসে, সামাজিকভাবে কিছু বাধা আসে। কারণ মানুষের এখনও দৃষ্টিকোণটা এখনও বদলায়নি। হয়তো আমরা অনেক দূর এগিয়ে গেছি শিক্ষার দিকে, বা অনেক দূর আমরা বলতে পারি আমরা আধুনিক হয়েছি, কিন্তু আধুনিক পোশাক আশাকে হয়েছি আমরা, বাট মনের দিকে এখনও আধুনিক হইনি। আমরা এখনও সেই পিছনের দিকে আছি। তো আমরাকে এইসব দিকগুলো কাটিয়ে উঠতে হবে। যেমন বলি, দৃষ্টিকোণ বদলাতে হবে। একজন নারী, অনেকে বলেন ও নারী, ও এটা পারবে না, এ পারবে না শব্দটা থেকে আমাদেরকে আসতে হবে। আমরা নারী বললে যে আমি কিছুই পারবো না তা না। যেমন আজকাল বর্তমান দেখেন শিক্ষার হারও নারীরা কিন্তু অনেক এগিয়ে গেছে বিভিন্ন সেক্টরে। আপনারা যদি এটা জুরিবুট করেন বা আপনারা যদি এটা সার্ভে করেন, তাহলে দেখবেন একজন নারী একজন পুরুষের চাইতে একটা পরিবারে নারীর শিক্ষার হার 3 জন, পুরুষের শিক্ষার হার 2 জন, ওরকম। আর আমরা যখন উদ্যোক্তা হই তখন আমাদের বিভিন্ন বাধা, যেমন আমার বাচ্চা স্কুলে যাচ্ছে কিনা, আমার বাচ্চা ঠিকভাবে মানে এই যে আমরা এই বাড়ির কাজ করছে কিনা, আমার এই বাচ্চার এই টাইমে খাওয়া দাওয়া আছে কিনা, হাজব্যান্ডের খাওয়া দাওয়া বলেন, আর শ্বশুর শাশুড়ি থাকলে তো সেই আছে, সব কিছু রেডি করে তারপর আমাদেরকে যেতে হয় আমার কর্মসংস্থানে। যে এরকম করতে করতে আমার কিছু টাইমও কিন্তু লস হচ্ছে। আমার পরিবারটা যদি আগে সুন্দর না থাকে, তাহলে আমার বাইরের জগৎটাকে সুন্দর করেও কিন্তু আমার তেমন একটা ভালো হবে না। প্রতিটা ঘরে ঘরে যদি এইভাবে উদ্যোক্তা তৈরি করতে চাই, তাদেরকে কিন্তু কিছু না কিছু আমাদেরকে ইন্সপায়ার করতে হবে। একটা নারী যখন একটা ব্যাংকে গেল একটা আপনার ইয়ের জন্য, লোনের জন্য, তখন তাকে অনেক কিছু দেখাতে হয়। স্বামীর জ্ঞানটা নিয়ে আসো, একজন ভালো ব্যবসায়ীর জ্ঞানটা নিয়ে আসো, তোমার ট্রেড লাইসেন্স, টিন, এটা ওটা। একজন নারী যখন প্রথম উদ্যোক্তা হবে, তার তো টিন থাকে না রে ভাই, তার তো ট্রেড লাইসেন্স থাকে না। সে আগে কিছুটা এগুবে, অল্প কিছু পরিষেবা, তারপর তখন সে ট্রেড লাইসেন্স নিবে, তার টিন নিবে, বা তার সব কাগজপত্রগুলো জোগাড় করবে। প্রথমত জোগাড় করে সে কিছুই যেতে পারে না। এইসবের মধ্যে একটা বাধা আসে। এই বাধাগুলো যদি আমরা নারীদের জন্য কিছুটা সহজ করে দেই, লোনটা যদি আমরা জিরো টলারে নিয়ে আসতে পারি। আমরা প্রতিটা ব্যাংকে আমাদের আপনার চেম্বারে ব্যাংক বুথ রেখেছি আমরা। কেউ যদি লোন নিতে চাই আমাদের সাথে কথা বলবে, ব্যাংক বুথ আমরা নিজেরাই কিন্তু ব্যাংকের সাথে তাদেরকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহজীকরণ একদম। আমরা তো মানে বিভিন্ন ওয়ার্কশপ করি, বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, যেটা বলেন ফ্যাশনের উপর ট্রেনিং দিচ্ছি, পার্লারের উপর ট্রেনিং দিচ্ছি, মেয়েরা যে একটু করবে, তারপরে আইটির উপর ট্রেনিং দিচ্ছি আমরা। এখন তো সিস্টেম হয়ে গেছে সবকিছু অনলাইন ভিত্তিক। আমরা সবাই কিন্তু নারীদেরকে কিভাবে তৈরি করব, কিভাবে একজন উদ্যোক্তা তৈরি করব, আমরা প্রতিনিয়ত এটার পিছনে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনার কাছে এই বিষয়ে আবার আসবো। আমি শাহ মোহাম্মদ ইসরাইল সবুজের কাছে আসছি। ডক্টর ইউনূস তরুণদের চাকরির পেছনে ছুটতে নিষেধ করেছেন, একটু আগে যেটা আপনি বলছিলেন, চাকরিদাতা হতে বলেছেন, কিন্তু কিভাবে? স্যার যেভাবে বলেছেন, অবশ্যই স্যারের উপদেশ বা স্যারের যে প্রিন্সিপাল, এটা অবশ্যই ইউনিভার্সাল। তবে আমাদের দেশে তো বিভিন্ন বাধার কথা একটু আগে আমাদের রুজি আপা বললেন, যে উদ্যোক্তা হতে গেলে কি পরিমাণ মেয়েদের কথা বেশি করে বললেন। মেয়েদের কথাটা সেটা হয়তো আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে বলেছেন, মেয়েদের যেটা একটা ইয়ে থাকে। তবে ছেলেদের ক্ষেত্রে উনি যেগুলো বলেছেন আপনি যোগ করেন যদি নতুন কিছু থাকে। সেটা হচ্ছে যে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই অন্টারপ্রেনিয়র হতে গেলে
কিছু বাধা তো আছে, কিছু ফিনান্সিয়াল বাধা আছে, আর কিছু কিছু বাধা আছে আপনার আর্থসামাজিক বাধা, যে কথা যেটা বললাম। আর আমাদের যে একজন উদ্যোক্তা হতে গেলে তার যে রুজিয়াপা ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবসার যে সকল ডকুমেন্টেশন যেগুলো আছে এগুলো এখনও সহজীকরণ হয়নি যতটা আমরা মনে করছি, যেমন ট্রেড লাইসেন্স, টিন, বিন, তারপরে রেসপেক্টিভ বিজনেসার লাইসেন্স। তো এইগুলো এখনও রেড ট্র্যাপের মতো আমার কাছে মনে হয়, লাল ফিতার দৌরাত্মের মতো মনে হয়, যেগুলো এখনও মানে খুব বেশি সহজ নয়। তা আমার মনে হয় এগুলো সহজ হলে বাদে সুবিধা হতো। আর আমি ডক্টর ইউনূস তো জি, এমনি জি। মাঝখানে আমি একটু জি ইন্টারাপ্ট করি, প্লিজ, জি প্লিজ। প্রফেসর ডক্টর ইউনূস তো এই বিষয়গুলো সহজ করার পথ দেখিয়েছেন উনি। যেমন আপনি গ্রামীণ ব্যাংকে জি বিষয় লোন দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক যত সহজে দেয়, আবার এখন যে সামাজিক ব্যবসার কথা বলছেন, সোশ্যাল সামাজিক ব্যবসাতেও উনি সহজভাবে কিভাবে ব্যবসা করা যাবে, কিভাবে মানে এই জিনিসগুলো দেখিয়েছেন। কিন্তু ওই পথে আমরা হাঁটছি কিনা। চমৎকার চমৎকার প্রশ্ন। স্যার এসছেন আজকে বছর দেড়েকের মতো হলো, ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসাবে এসছেন, এবং এর বাদেও ওনার যে গ্রামীণ 1983 সালের 80-র দশকের আর্লি 80s থেকেই ওনার গ্রামীণ ব্যাংকের যেই যাত্রা, অগ্রযাত্রা, এটা অবশ্যই, যদি অনেকে হয়তো কিছু আপনার নেগেটিভ সাইড বলবে, কিন্তু আমার যেটা মনে হয় যে গ্রামীণ ব্যাংকের যে ডকুমেন্টেশনের লোন পেতে গেলে যে ডকুমেন্টেশন সহজীকরণ। খুবই সহজীকরণ, এটা অনেক সহজ, এবং প্রান্তিক যে মার্জিনাল যে ওমেন যারা আছেন, আপাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, জুবরার সেই স্যার যে জুবরা গ্রাম থেকে যে তার ইনিশিয়েট করেছেন, এবং এটা পৃথিবীর অনেক দেশেই সেটা একটা সর্বজন স্বীকৃত একটা মডেল হিসাবে কাজ করছে। এবং এটা আমাদের দেশে হয়তো স্যারের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হয়তো আমরা সেই জিনিসটা, সেবাটা পেতে পারি, তবে তফসিলি ব্যাংক যেগুলো আছে বা এসএমই খাতে, যেটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে, ওগুলার ক্ষেত্রেও যদি স্যারের ভলিউমটা অবশ্য ছোট, তবে এসএমই খাতে একটু বড় ভলিউম লাগে, কারণ এখন বুঝেন বিজনেস অ্যান্ড ইনফ্লেশন রেটও হাই, আর বিজনেস করতে গেলে মানে খুব বেশি মানে ছোটো স্কেলে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ বলতে গেলেও তো 1-1.5 কোটি টাকা উপরে লাগে, যেটা বেসিক ফাইন্যান্স করে থাকে আর কি। ধন্যবাদ। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি এই প্রজন্মের তরুণ তরুণীদের প্রতি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কি পরামর্শ দিবেন? জুবরা গ্রামের পাশে আমার গ্রাম ফতেপুর গ্রাম। আমি স্যারের সাথে গ্রামীণ চেক নিয়ে কাজ করেছি প্রায় 8 বছর। সে সৌভাগ্য আমার হয়েছে। তো ওখানে তো আসলে বেকারত্ব এক ধরনের গুছিয়ে গিয়েছিল, আবার হয়তো এটা ইনশাল্লাহ আবার সেই একই আমরা শূন্য বেকারত্বে যাব, সেই পদক্ষেপ, সেই চিন্তাধারা আমাদের সবার মধ্যে আছে। আমি ধন্যবাদ এই জন্য আপনাকে। আজকের টপিকটা এত সুন্দর যে সবার জন্য প্রযোজ্য, এটা সব ক্ষেত্রে এবং সব শ্রেণীর লোকদের জন্য। বেকারত্ব আসলে একটা অভিশাপ। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, কোনো কাজে তরুণ প্রজন্মের জন্য একটু তরুণ বলবেন। প্রজন্মের জন্য বলবো, লেখাপড়ার পাশাপাশি আমরা অবশ্যই উদ্যোক্তা হব, কোনো কাজে ছুটো না। প্রতিটা কাজকে আমরা মূল্যায়ন করব, সময়কে মূল্যায়ন করব, নিজেকে ডেভেলপমেন্ট করব, সে কাজের মাধ্যমে করব, বিনয়ের সাথে করব। যেখানে যাই না কেন নিজের পরিচিতিটা অনেক বড় জিনিস। এই বেকারত্ব গোছাতে গেলে আগে নিজেকে তৈরি করতে হলে নিজের পরিচিতিটা তৈরি হবে। এবং আমরা কখনোই কাজ বড় কিনা ছোট কিনা এটা বিবেচনা করব না। প্রথমে আগে ছোট কাজ থেকে শুরু করব, তখন দেন আমরা বড় কাজে পদার্পণ করতে পারবো। বেকারত্ব দূরীকরণে আমাদের নারী সমাজের ভূমিকা কি হতে পারে? দুজনে যদি ছেলেদেরকে প্রথমে নিজের ঘরের মধ্যে শিখাই, বাবা তোমার নিজের কাজ তুমি করো, তোমার বিছানা তুমি গুছিয়ে নাও, তোমার ভাত তুমি টেবিলে নিয়ে যাও, এবং সেই টেবিলে খাওয়ার পরে তুমি গুছিয়ে ফেলো, তুমি প্লেটটা ধুয়ে ফেলো। এই যে প্রথম পদক্ষেপ, হাঁটি হাঁটি পা থেকে যেই শুরুটা, নিজের কাজ নিজে করা, এই জায়গা থেকে যদি আমরা শুরু করি, অবশ্যই তোমার পড়ার টাইম হয়েছে, তুমি পড়তে বসো, তোমার এটা তোমার সময় মতো তুমি নিজের কাপড় নিজে ধুয়ে ফেলো। তখন এই আস্তে আস্তে এই ইয়ে থেকে কি প্রশিক্ষণ থেকে কিন্তু অবশ্যই মাইন্ডসেটটা তৈরি হবে। আমি একদম শেষে আসছি শায়েস্তা সবুজের কাছে। অতি সংক্ষেপে বলতে হবে, আপনার বেকারত্ব দূরীকরণ বা শূন্য বেকারত্ব বাস্তবায়নে কী ধরনের স্কিল আয়ত্ত করা জরুরি? সব স্কিল তো বেসিক্যালি আমাদের আপনি যেটা বলছেন যে বেকারত্ব নিরসনে, এখন বেকারত্ব কারা, যে জনগোষ্ঠী আছে
এটা দু রকমের 2-3 রকমের জনগোষ্ঠী আছে। শিক্ষিত, আপনি যদি অশিক্ষিত বলি, হ্যাঁ, আধা শিক্ষিত, রাইট? পাঁচ হ্যাঁ, রকম হ্যাঁ, জনগোষ্ঠী। আপা বলেছেন, আমি আপারটাই 5 যদি রকম। নেই, স্কিলড আছে, সেমি স্কিলড আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, আবার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে যারা আছে। ডিগ্রি বাট ধারী, নট ডিপ্রেশনে যারা But অনেক not কিছু পায় না, skilled. But জি, not not skilled. Not skilled, skilled. not Not skilled। রাইট ওয়ে। তো তাদেরকে আমরা যদি বিভিন্ন সফট স্কিল আছে, যেমন আমরা বলতে পারি যে যেমন কমিউনিকেশন স্কিল, যদি এরা নিজেরা যে ভাষাই হোক, বাংলা ভাষা, ইংলিশ হলে তো ভালো হয়, ইন্টারন্যাশনালি এটা এক্সপোজার আছে, তো তাদের কমিউনিকেশন স্কিলটাকে আয়ত্ত করতে হবে। নাম্বার 2 হচ্ছে তাদের যে এন্টারপ্রেনারশিপ যে কে এমব্রেস করতে হবে। এন্টারপ্রেনারশিপটা এখন আপনারা হয়তো বলবেন আমাদের উপস্থাপক, এন্টারপ্রেনারশিপটা হচ্ছে এমন একটা কোয়ালিটি, সেখানে রিস্ক টেকিং তার অ্যাবিলিটি থাকতে হবে, তার ম্যানেজারাল অ্যাবিলিটি থাকতে হবে, তার ফিনান্সিয়াল, ছোট হোক স্মল মিডিয়াম লার্জ স্কেলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তাকে জানতে হবে, তাকে বাজেটিং জানতে হবে, তাকে প্ল্যানিং জানতে হবে। প্ল্যানিং জানতে হবে, অর্গানাইজিং জানতে হবে, এবং এই স্কিলগুলো তাকে থাকতে হবে। আর সবচেয়ে বড় আর মুদ্রা কিছু কথা হচ্ছে- টেকনিক্যাল স্কিলও। জি, টেকনিক্যাল স্কিল বলতে ডিজিটাল, এখন যে ডিজিটাল মার্কেটিং বলে, যে আপা যে কথাগুলো একটু আগে E-commerce বলেছেন, এবং ই কমার্সটা বেসিক্যালি হচ্ছে যে আমরা অনলাইন যে এই যে মার্কেট আমাদের আছে, মার্কেট স্পেস যেটা আছে, যেমন অনেকে ফ্রিল্যান্সার কাজ করে। আমি যেটা বলছিলাম যে ফ্রিল্যান্সার যে সকল কার্যক্রম আমাদের যারা তরুণ ভাই বোনেরা যেগুলো করছে, বিভিন্ন রিমোটলি করছে, অজপাড়া গ্রামে তার ল্যাপটপ আছে, এখন ইন্টারনেট আছে, এরা ইচ্ছা করলে বিদেশের ডিজিটাল স্কিল থাকলে সব- এটা সব সম্ভব। digital। সেই ডিজিটাল স্কিলটাও আমাদের দরকার। তারপরে হচ্ছে আপনার আমি যেটা বললাম আপনাকে যে টেকনিক্যাল যে ইকোসিস্টেম যেটা আছে, ইকোসিস্টেমটা যদি একটু কঠিন শোনাবে, এটা আপনি আলোচক সাহেব যেটা বললেন যে কারিগরি যে বাস্তুসংস্থান যেটা, সেটার জ্ঞান তার লাগবে। কারিগরি সেখানে শুধু অ্যাপ্লাইড আইটি আছে, এখানে নেটওয়ার্কিং আছে, তো দেন ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমও আছে। আপনি এরা যে উদ্যোক্তা হবে, বেকারত্ব যে তাদের ফাইন্যান্সিয়াল, যে আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ব্যাংকিং সিস্টেম বা আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, তাদেরকেও তাদেরকে সহজ শর্তে ঋণ অথবা সবকিছু। প্রণোদনা দিয়ে, যে আপা ট্যাক্স হলিডের কথা বলার চেষ্টা করেছিলেন, যদি ট্যাক্স হলিডেটা আমরা তাদেরকে ওইভাবে বুঝতে দিয়ে পেরেছি। আগাতে পারি, তাহলে অনেকগুলো হয়তো স্কিলের আর- কথা জি, বলেছেন জি, আপনি। আর যেটা কারিগরি শিক্ষা, এটা অনেক বেশি দরকার। আপনারা vocational। উদ্যোক্তা হওয়ার বিষয়েও স্কিলের কথা বলেছেন জি, এবং চাকরি করার জন্য স্কিলের কথা বলেছেন। ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শূন্য বেকারত্ব বিষয় নিয়ে আলোচনা করলাম। দুজন বিজ্ঞ আলোচক, বিশেষ করে উদ্যোক্তা এবং যিনি বেসরকারি খাতে কাজ করেন, দুইজনেই তাদের অভিজ্ঞতার আলোকে বললেন কিভাবে বাংলাদেশকেই তার বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে। এক্ষেত্রে তারা উদ্যোক্তা হওয়ার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং উদ্যোক্তা হতে গেলে যে ধরনের সামাজিক বাধা বিপত্তি এবং আমলাতান্ত্রিক জটিলতা আছে, এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আগামী পৃথিবীর স্বপ্ন বাস্তবায়নের জন্যে সর্বমহল থেকে, বিশেষ করে সরকারি পর্যায় থেকে বিষয়গুলোকে সহজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তরুণীদেরকে, আগামী প্রজন্মকে চাকরি না খুঁজে চাকরিদাতা হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ডক্টর ইউনূসের সাথে সুর মিলিয়ে তারা কথা বলেছেন এবং একই সাথে চাকরি পাওয়া, উদ্যোক্তা হওয়া, দুই বিষয়ের জন্যেই দক্ষতা অর্জন তথা স্কিল হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এই বিষয়গুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন, বেকারত্ববিহীন বাংলাদেশ, শূন্য বেকারত্ব, সেটি প্রতিষ্ঠা পাবে। সেই দিনের প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান।